আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবার হাজির হয়ে গেলাম মাসুদ রানা এডুকেশন প্ল্যাটফর্ম থেকে আমাদের বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট ভার্ব বা ক্রিয়া নিয়ে। তো আজকে আমরা দেখব ক্রিয়া এবং ক্রিয়া কি, ক্রিয়ার ক্লাসিফিকেশন বা এর শ্রেণীবিভাগ সম্পর্কে আজকে আমরা ধারণা দেব। তো আশা করি আজকে আমাদের ক্লাসটি ভালো লাগবে এবং ক্রিয়া সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই আমাদের ক্লাসটি করো, কারণ এখানে আমাদের আজকে ক্লাসটি হবে খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল। তো শুরু করা যাক আমাদের ক্লাসটি। ক্রিয়া, তো সেক্ষেত্রে ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে আমরা আগে পড়েছি যে যে পদ দ্বারা কোনো কাজ করে বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া। তার মানে কি, যেমন কাজ করা বোঝাবে, কাজ করা বোঝাবে। যে পদ দ্বারা কাজ করা যে পদ দ্বারা কোনো কাজ করে বোঝায় সেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের ক্লাসিফিকেশন যদি আমরা দেখতে চাই, ক্রিয়াপদের ক্লাসিফিকেশন হয় আমাদের তিনটি ভাগে। প্রথম হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে, আরেকটা হচ্ছে কর্মের উপস্থিতির ভিত্তিতে, আরেকটা ভাগ হচ্ছে আমাদের গঠনগত দিক থেকে। তো এই তিনটি দিক থেকে আমাদের ক্রিয়া ক্লাসিফিকেশনটা হয়ে থাকে। তো এখন আমরা দেখবো ক্রিয়া ক্লাসিফিকেশনের যে তিনটি ভাগ রয়েছে সেই তিনটা ভাগ। প্রথম আমাদের ক্রিয়ার ভাগ হয় ভাব প্রকাশের দিক দিয়ে, ভাব প্রকাশের দিক দিয়ে, কর্মের উপস্থিতির ভিত্তিতে, কর্মের উপস্থিতির ভিত্তিতে। তিন আছে আমাদের গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে। অর্থাৎ এই তিনটা দিক দিয়ে আমরা ক্রিয়ার একটা শ্রেণী বিভাগ করতে পারি। ভাব প্রকাশের দিক দিয়ে আমাদের ক্রিয়া হচ্ছে, ভাব প্রকাশের দিক দিয়ে আমাদের ক্রিয়া হচ্ছে দুই প্রকার। কর্মের উপস্থিতি ভিত্তিক ক্রিয়া হচ্ছে তিন প্রকার, এবং আমাদের গঠনগত দিক থেকে ক্রিয়াকে ভাগ করা যায় পাঁচ ভাগে। অর্থাৎ এই হচ্ছে আমাদের ক্রিয়ার একটা ক্লাসিফিকেশন। তো এখন আমরা ধীরে ধীরে এইগুলার ডিটেইলস সম্পর্কে আলোচনা করব। ভাব প্রকাশের দিক দিয়ে হচ্ছে ক্রিয়া দুই প্রকার। কি কি আছে আমাদের? সকর্মক এবং অকর্মক ক্রিয়া, সরি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া একটি বাক্যকে সম্পূর্ণ করে, অর্থাৎ সম্পন্ন করে, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা একটি বাক্যের সমাপ্তি প্রকাশ পায় সেটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। বাক্যকে সম্পূর্ণ করে, বাক্যকে সম্পূর্ণ করে, এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া। বাক্যের অসমাপ্তি থাকে, যা বাক্যকে সম্পূর্ণ করে না, সম্পূর্ণ করে না বা অসম্পূর্ণ রাখে।
অর্থাৎ যে ক্রিয়াটা আমাদের বাক্যকে সম্পূর্ণ করতে পারে বা সম্পূর্ণ করে দেয় সেটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া, এবং যে ক্রিয়াটা বাক্যকে সম্পূর্ণ করতে পারে না সেটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া বা অসম্পূর্ণ রেখে যেটা। তো সমাপিকা ক্রিয়া কিরকম যেটা দেখি, একটা এক্সাম্পল যদি দিতে চাই আমি, সে ভাত খায়, করিম স্কুলে যায়। এখানে যে ভার্বগুলো আমরা লিখলাম, রনি ফুটবল খেলে, সে ভাত খায়, করিম স্কুলে যায়, অর্থাৎ এখানে ক্রিয়াপদ কোনগুলো, খেলে খেলে ওয়ার্ডটা ক্রিয়াপদ, খায় ক্রিয়াপদ, যায় ক্রিয়াপদ। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, এই ভার্বগুলো হচ্ছে এই যে বাক্যটাকে সম্পূর্ণ করছে, মানে এইগুলো শোনার পর আমার এই বাক্যের মধ্যে কোনো আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে না। মানে আকাঙ্ক্ষা বলতে কোনো কিছু শোনার ইচ্ছা বা কোনো কিছু বাকি থেকে যাচ্ছে একটা ভাব, সেই কোনো একটা ভাব প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ এটা সম্পূর্ণ ভাবটাকে সম্পূর্ণ করে বলতেছে। এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। কারণ হচ্ছে এই ভাবটা বা এই ক্রিয়াটা উচ্চারণ করার পর বা শোনার পর আর কোনো শোনার ইচ্ছা থাকে না আমাদের, বা বাক্যটা এখানে সম্পূর্ণ হয়ে যায়, তাহলে এগুলো হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়া হচ্ছে যা বাক্যকে অসম্পূর্ণ করে বা সম্পূর্ণ করে না, যেটা অসম্পূর্ণ রাখে। তো এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া থেকে আমরা যেটা জানতে পারলাম, যে ক্রিয়া বাক্যকে সম্পূর্ণ করে এবং বাক্যকে পরিসমাপ্তি ঘটায় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া এই ওয়ার্ডটা শোনার পরে কি হবে, আমাদের কোনো কিছু জানার ইচ্ছা জাগ্রত হবে না বা আকাঙ্ক্ষা কোনো কিছু থাকবে না, অর্থাৎ আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ করবে, সেটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়া কোনটা? অসমাপিকা ক্রিয়া হচ্ছে যা বাক্যকে সম্পূর্ণ করে না বা বাক্যকে অসম্পূর্ণ রাখে। যেমন আমি যদি বলি, বাক্য লিখি, ভালো করে পড়াশোনা, ভালো করে পড়াশোনা করলে। আমি যদি এখানে এটা বলে থেমে যাই, ভালো করে পড়াশোনা করলে, মানে বাক্যটা এখানে সম্পূর্ণ করছে না বা বাক্যের একটা সমাপ্তি রেখা এখানে আসছে না। কারণ করলে এই বাক্যর এই শব্দটা শোনার পরে আমাদের আরো কিছু মানে ইচ্ছা থেকে যায়, কিছু শোনার একটা আগ্রহ জন্মে। তাহলে যখন এটা বাক্যকে সম্পূর্ণ করতে পারতেছে না, যে ভাবটা শোনার পর আমরা আরো কিছু জানার আগ্রহ জন্মে, সেটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। আমরা এখানে বলতে পারি ভালো করে পড়াশোনা করলে ভালো ফল করবে, তুমি ভালো ফল করবে। এখানে দেখলাম করলে হচ্ছে এখানে আমাদের অসমাপিকা ক্রিয়া। এরকম একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, প্রভাতে প্রভাতে সূর্য উঠলে। অর্থাৎ আমরা যখন উঠলে বলে থেমে যাব, তখন কিন্তু একটা বাক্যকে সম্পূর্ণ করতেছে না বা বাক্যটাকে শেষ করতেছে না। কারণ কি? কারণ উঠলে হচ্ছে এখানে আমাদের অসম্ভাবী ক্রিয়া। কিভাবে? কারণ উঠলে শব্দটা এই ভাবটা উচ্চারণ করার সাথে সাথে আমাদের আরো কিছু একটা ওয়ার্ড শোনার বা একটা শব্দ শোনার একটা আকাঙ্ক্ষা জন্মে, যে এরপরে শব্দটা কি হতে পারে। হ্যাঁ, এরকম যখন একটা আকাঙ্ক্ষা জন্মে, ওই বার্তাই হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ এটা বাক্যকে সম্পূর্ণ করতে পারতেছে না, এটা শোনার পর আমাদের কিছু আর শুনতে হবে, এরকম একটা ইচ্ছা জাগে। যদি আমরা বলি প্রভাতে সূর্য উঠলে রনি গান গায়, তো প্রভাতে সূর্য উঠলে কি হবে? রনি গান গাবে। অর্থাৎ প্রভাতে সূর্য উঠলে রনি গান গায়।
তো এরকম আমরা বলতে পারি যে উঠলে যখন আমরা বলি থেমে যাব, তখন হচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়া, কারণ এটা উঠলে বলে বাক্যটা সম্পূর্ণ করতে পারতেছে না, আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। যখন আমরা বলবো প্রভাতে সূর্য উঠলে রনি গান গায়, বা প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূরীভূত হয়, এরকম কিছু একটা বললে আমরা বলতে পারি কি এটা অসমাপিকা, আর তখন বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু এই পর্যন্ত থেমে গেলে বাক্যটা সম্পূর্ণ হয় না, এই জন্য উঠলে হচ্ছে আমাদের এখানে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা এই পর্যন্ত দেখব সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার মধ্যে যে পার্থক্য হচ্ছে, সমাপিকা ক্রিয়া বাক্যকে সম্পন্ন করে, অসমাপিকা ক্রিয়া বাক্যকে অসম্পূর্ণ রাখে। সমাপিকা ক্রিয়া কি, কোন কিছু ভাবটা উচ্চারণ করার পর কোন কিছু শোনার আগ্রহ জন্মে না, কিন্তু অসমাপিকা ক্রিয়া কি হয়, ভাবটা উচ্চারণ করার পর আমাদের কোন কিছু শোনার আগ্রহ জন্মে। অসমাপিকা ক্রিয়া একটা উদাহরণ আমরা দেখতে পারি, যেমন সে গান গেয়ে, সে গান গেয়ে, মানে এটা এ পর্যন্ত বলে থেমে গেলাম। তার মানে কি, সে গান গেয়ে, এটা বলার পর আমাদের আরো কিছু শুনে আগ্রহ জন্মে। যদি বলি সে গান গেয়ে বাড়ি ফিরলো, বাড়ি, সে গান গেয়ে বাড়ি ফিরলো, যদি আমরা বলি সে গান গেয়ে বাড়ি ফিরলো, তখন আমার বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা যদি বলি সে গান গেয়ে আরো কিছু শুনে আগ্রহ জন্মে, তখন হবে কি, এই গেয়েটা হচ্ছে আমাদের এখানে অসমাপিকা ক্রিয়া। কারণ কি, কারণ এই গেয়েটা উচ্চারণ করার পর পর আমাদের আরো কিছু শোনার একটা আগ্রহ জন্মে যায়, বা আরো কিছু শোনার একটা ইচ্ছা জাগে, সেই জন্য এখানে গেয়েটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তো আশা করি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার যে একটা ভার্ব বা প্রাথমিক যে ধারণা সেটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশ গ্রামারে সমাপিকা ক্রিয়াকে বলা হয় ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, এবং অসমাপিকাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো এখন আমরা দেখব কর্মের উপস্থিতির ভিত্তিতে আমাদের যে ক্রিয়া তিনটে প্রকার বের আছে সেটা। কর্মের উপস্থিতির ভিত্তিতে আমাদের ক্রিয়া হচ্ছে তিন প্রকার। কর্মের উপস্থিতির ভিত্তিতে, কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া হচ্ছে আমাদের তিন প্রকার। তিন প্রকার কি কি হতে পারে, আমি যদি এক নম্বরে লিখি সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, যা ইংলিশে আমাদের যেটা বলে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তো লিখতে পারি আমরা কি অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব, এবং আমার তিন নম্বর যেটা আছে দ্বিকর্মক ক্রিয়া, মানে দুইটা কর্ম থাকবে, দ্বিকর্মক ক্রিয়া। এটাকে বলতে পারি আমরা ডাবল অবজেক্ট ভার্ব বা ডিট্রানজিটিভ ভার্ব, ডাবল অবজেক্ট ভার্ব অথবা ডিট্রানজিটিভ ভার্ব। ডিট্রানজিটিভ ভার্ব অর্থাৎ কর্মের ভিত্তিতে আমাদের এটা হচ্ছে ক্রিয়ার যে একটা ভাগ বা ক্লাসিফিকেশন, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া, যা ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ এবং ডাবল বা ডিট্রানজিটিভ ভার্ব। এখন আমরা এগুলো আর ডিটেইলসে দেখি। সকর্ম ক্রিয়া
সকর্মক ক্রিয়া কোনটা? যে ক্রিয়ার কর্ম থাকে, সহজ কথায় যে ক্রিয়ার কর্ম থাকে, যে ক্রিয়ার কর্ম থাকে, কর্ম বলতে অবজেক্ট, যে ক্রিয়ার কর্ম থাকে। আমরা বাংলা আমাদের ইংলিশ ব্যাকরণে বা ইংরেজি গ্রামারে সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে হয় কি সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে অবজেক্ট। কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অর্থাৎ ভার্বের অবস্থানটা বাংলা ব্যাকরণে সবার শেষে হয়। কিন্তু যখন আমাদের এখানে অবজেক্টটা থাকবে না, বাংলা ব্যাকরণে যখন অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের সকর্মক। কিছু কিছু বাক্য আছে এখানে কোনো অবজেক্ট থাকে না, হ্যাঁ, বা ক্রিয়া থাকে, ক্রিয়ার পরে কোনো অবজেক্ট থাকে না, এটা হচ্ছে আমাদের সকর্মক ক্রিয়া। যখন অবজেক্টটা থাকে, যেমন যদি বলি সকর্মক ক্রিয়া মানে সে ফুটবল খেলে, এক্সাম্পল হিসেবে লিখতে পারি সে ফুটবল খেলে। রিনা স্কুলে যায়। রবি সিলেট বাস করে। তো এগুলো যে আমরা লিখলাম এখানে সে ফুটবল খেলে, আমরা যদি এখানে কি দিয়ে প্রশ্ন করি যে সে কি খেলে, সে ফুটবল খেলে, কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত কর্মকে পাওয়া যায়? কি দিয়ে প্রশ্ন করতে হয়? কি দিয়ে প্রশ্ন করতে হয়? কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়? সে ফুটবল খেলে, সে কি খেলে? ফুটবল খেলে। রিনা স্কুলে যায়। কি বা কোথায় আমরা যাই দিতে বলতে পারি, রিনা কোথায় যায়? সে স্কুলে যায়। রিনা বা কি বা কোথায় দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, যেমন রিনা স্কুলে যায়, রিনা কোথায় যায়? স্কুলে যায়। রবি সিলেট বাস করে, সে কোথায় বাস করে? সিলেট বাস করে। এখানে ভার্ব কোনটা? বাস করা হচ্ছে ভার্ব এবং এটা অবজেক্ট হচ্ছে সিলেট। সে স্কুলে যায়, এই যে যেখানে ভার্বতে যায় এবং অবজেক্ট হচ্ছে স্কুলে, এবং সে খেলে, কি দিয়ে খেলে? সে ফুটবল দিয়ে খেলে। এগুলো হচ্ছে আমাদের সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার প্রত্যেকটা ক্রিয়ারে একটা করে অবজেক্ট আছে, সেটা হচ্ছে আমাদের সকর্ম ক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম আমাদের সকর্ম ক্রিয়া মানে যে ক্রিয়াটা কর্ম থাকে বা অবজেক্ট থাকে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া। এখন আমরা দেখবো আমাদের অকর্ম ক্রিয়া, অর্থাৎ আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। অকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া মানে যে ক্রিয়ার কোনো কর্ম নেই। যে ক্রিয়ার কোনো কর্ম নেই সেটা হচ্ছে অকর্ম ক্রিয়া, ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা একটা উদাহরণ দেখতে পারি, সে ঘুমায়, তারা খেলে, তিনি দৌড়াচ্ছেন। এখানে যেগুলো লিখলাম আমরা, সে ঘুমায়, এখানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের কর্তা,
এটা হচ্ছে ক্রিয়া, এখানে কোনো কর্ম নেই। তারা খেলে, এটা কর্তা, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। তিনি দৌড়াচ্ছেন, কর্তা এবং ক্রিয়া। অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো লিখলাম, এই সেন্টেন্স গুলোর কোনটাতেই আমাদের একটা করে কর্ম নেই, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কর্ম অনুপস্থিত। তো এইগুলো হচ্ছে আমাদের অকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কোনো কর্ম নেই। তো এখন আমরা দেখবো আমাদের দ্বিকর্ম ক্রিয়া সম্পর্কে। দ্বিকর্ম ক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ডিট্রানজিটিভ ভার্ব। ডিট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তো দ্বিকর্ম ক্রিয়া কি? যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে। যে ক্রিয়ার মধ্যে, অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি একটা ক্রিয়া থাকে এবং এই ক্রিয়া যদি আমাদের দুইটা কর্ম থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের দ্বিকর্ম ক্রিয়া। যেমন দ্বিকর্ম ক্রিয়ার মধ্যে একটা হচ্ছে বস্তুবাচক, একটা দুইটা কর্ম থাকে, একটা হচ্ছে বস্তুবাচক কর্ম, একটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম বা মুখ্য কর্ম, এবং একটা হচ্ছে গৌণ কর্ম। যেমন আমরা দেখি, শিক্ষক আমাকে একটি বই দিলেন। তো এই যে সেন্টেন্সটা এখানে লিখলাম, এখানে যে শিক্ষক আমাকে একটি বই দিলেন, এখানে যে শিক্ষক হচ্ছে আমাদের কর্তা, দিলেন হচ্ছে একটা ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে কর্তা। তাহলে আমাদের কর্ম কোনগুলো? এটা এবং এটা, এই দুটো হচ্ছে আমাদের কর্ম। এই দুটো হচ্ছে আমাদের কর্ম, কারণ কি? কর্তা, ক্রিয়া এবং হচ্ছে কর্ম। এখানে হচ্ছে কর্ম দুইটা আছে, আমাকে আর হচ্ছে বই। তো যে সেন্টেন্সে যে ক্রিয়া দুটি কর্ম থাকে, সেটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। এখানে আমাকে এবং বই, এখানে দুটি কর্ম। কর্ম ওয়ান, ধরি এটাকে ওয়ান, এটা হচ্ছে টু, এক আর দুই। তো এটা হচ্ছে আমাদের দুইটি কর্মবিদ, এখানে হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। তো এখন দ্বিকর্ম ক্রিয়া বুঝলাম আমরা, একটা দ্বিকর্ম ক্রিয়া। এখন এখানে কোনটাকে কোন কর্ম বলবো আমরা? এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, এটা হচ্ছে বস্তুবাচক কর্ম। তো একটা নাম আছে, যেটা বস্তুবাচক কর্ম, সেটাকে আমরা বলবো মুখ্য কর্ম। মুখ্য মুখ্য কর্ম। আর যেটা ব্যক্তিবাচক, সেটাকে আমরা বলবো গৌণ কর্ম। গৌণ কর্ম। তার মানে কোন বাক্যে একটি ক্রিয়ার যদি দুটি কর্ম থাকে, তাহলে এই দুটি কর্ম, ওই বাক্যটাকে বলবো আমরা দ্বিকর্ম ক্রিয়াবাচক একটি বাক্য। হ্যাঁ, যেমন এখানে দুটি কর্ম রয়েছে, আমাকে এবং বই। আমাকে হচ্ছে এখানে ব্যক্তিবাচক কর্ম, এবং বই হচ্ছে একটা বস্তুবাচক কর্ম। বস্তুবাচক কর্মটাকে আমরা বলবো মুখ্য কর্ম, এবং ব্যক্তিবাচক যেটা, সেটাকে আমরা বলবো গৌণ কর্ম। তো ব্যক্তিবাচক গৌণ কর্ম চিহ্ন করেছে, গৌণ কর্মটা হবে কি? কোন একটি জীব, প্রাণী অথবা কোন একটি ব্যক্তি বোঝাবে, হ্যাঁ, বা কোন প্রণামকে বোঝাবে, সেটা ব্যক্তিবাচক প্রণাম গুলো। অর্থাৎ ব্যক্তিবাচক প্রণাম জীব বা প্রাণী থাকলে সেটা আমরা বলবো গৌণ কর্ম, এবং বস্তুবাচক যেগুলো সেটা হচ্ছে মুখ্য কর্ম। এরকম আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। যেমন বাবা রনিকে একটি কলম দিয়েছেন। কলম দিয়েছেন, বাবা রনিকে একটি কলম দিয়েছেন। তো এখানে বাবা হচ্ছে আমাদের কর্তা, দিয়েছেন হচ্ছে ক্রিয়া, এবং রনিকে একটি কলম দিয়েছেন, এই দুটো হচ্ছে আমাদের অবজেক্ট বা কর্ম। এটা হচ্ছে আমাদের আর্টিকেল।
তো বাবা হচ্ছে কি আমাদের কর্তা, দিয়েছেন হচ্ছে আমাদের ক্রিয়া, কি দেওয়া মানে কাজ করা বোঝাতে, দিয়েছেন কি ক্রিয়া। এটা হচ্ছে আমাদের এখানে একটা কর্ম, কর্ম আছে এখানে দুইটা, এই একটা কর্ম, এই একটা কর্ম। তো কোন কর্মটা কি কর্ম? তো এটা হচ্ছে ব্যক্তিবাচক রণিকে, তো এটা আমরা বলতে পারি গৌণ কর্ম, গৌণ কর্ম। আর এটা হচ্ছে বস্তুবাচক, আমরা বলতে পারি মুখ্য কর্ম, মুখ্য কর্ম। তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম যে ক্রিয়া দুটি কর্ম থাকে সেটা হচ্ছে আমাদের দ্বিকর্মক ক্রিয়া। দুটি কর্মের মধ্যে একটা থাকবে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম চিহ্নের উপর হচ্ছে, গৌণ কর্ম হচ্ছে ব্যক্তি বোঝাবে, প্রাণী বোঝাবে, জীব বোঝাবে বা কোন ব্যক্তিবাচক প্রোনাউন, সেগুলো হচ্ছে আমাদের গৌণ কর্ম। এবং মুখ্য কর্ম হচ্ছে যেটা বস্তুবাচক কর্ম থাকবে সেটাকে আমরা বলবো মুখ্য কর্ম। আমরা শুরুতেই বলেছিলাম যে কি, যে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ তিনটি পদের ভিত্তিতে হয়ে থাকে, যেগুলো হচ্ছে কি ভাববাচকের ভিত্তিতে, তারপর হচ্ছে ভাববাচকের ভিত্তিতে, পরে হচ্ছে আমাদের কর্মের উপস্থিতির ভিত্তিতে, আর হচ্ছে গঠন প্রকৃতির ভিত্তিতে। তাই আজকে আমরা দেখলাম ভাববাচকের ভিত্তিতে, আর হচ্ছে আমাদের কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়ার যে শ্রেণী বিভাগটা। তো আগামী ক্লাসে আমরা হাজির হবো আমাদের গঠন প্রকৃতির ভিত্তিতে যে ক্রিয়া রয়েছে, গঠন প্রকৃতির ভিত্তিতে ক্রিয়াটা যেমন ঘটন প্রকৃতির ভিত্তিতে, ঘটন প্রকৃতির ভিত্তিতে, গঠন প্রকৃতির ভিত্তিতে সে ক্রিয়াটা হচ্ছে 5 প্রকার, 5 প্রকার। এটির সাথে আমরা আগামী ক্লাসে আলোচনা করব আমাদের সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া। তাহলে আজকে আমরা এই ক্লাসটি এই পর্যন্ত রাখতেছি। তো আগামী ক্লাসে আমরা হাজির হব গঠন প্রকৃতির ভিত্তিতে ক্রিয়ার শ্রেণী বিভাগ এবং সাথে সমধাতুজ ক্রিয়া সম্পর্কে। তো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মাস্টার প্ল্যাটফর্মের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।